ভয়ে অদিতির হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। তুজা একটু একটু করে সামনে আগাচ্ছে। অদিতি এক পা এক পা করে পেছনে পেছাচ্ছে আর হাত জোর করে কেঁদে কেঁদে অনুরোধ করছে তুজার কাছে, দোহাই ভাইজান, এমন করবেন না। আমি এখন আপনার ছোট ভাইয়ের বউ, মাফ করুন আমাকে, ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে দাদা ভাই, ছেড়ে দিন আমাকে, যেতে দিন আমাকে দাদা ভাই। তুজা বিরক্তিতে বলল, কি ভাইয়া ভাইয়া লাগাইছস? আমি তোর কোন জন্মের ভাই রে? আমি তোর নাগর রে, নাগর, রসের নাগর। তুই আমার মতো নাগর ছাইড়া আমার ভাইরে কেমনে বিয়া করলি রে শালি? অদিতি দৌড়ে গিয়ে খপ করে তুজার পাটা ধরে বসে পড়ল। আল্লাহর দোহাই লাগে আপনি রে ভাইজান, ছাইড়া দেন আমারে। কি ভাই ভাই লাগাইছস? ওঠ দাদা ভাই, দাদা ভাই, দরজাটা খোলো তাড়াতাড়ি। দিঘির গলায় সতর্ক হলো তুজা। অদিতিকে টেনে তুলল, ফিসফিস করে বলল, দরজার পেছনে লোকা বান্দি। আমি বের হমু, তার কিছুক্ষণ পর তুই বাইর হবি। ও দাদা ভাই। তুজা বিরক্ত হয়ে দরজাটা খুলল। আরে মারিস না ছেড়ি। কি কি হয়েছে কি? দিঘি আহ্লাদে গদগদ হয়ে বলল, সাহিব ভাইয়া এসেছে, আমাদের বাইরে নিয়ে যাবে ঘুরতে। তাড়াতাড়ি চলো, ভাবিটাকেও পাচ্ছি না। এই ভাবি, তুমি তাকিয়ে আছো কেন? চলো। সাইফের আসার কথা শুনে অদিতির সাহস হলো। কান্নারা যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। অদিতি হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরে কান্না আটকালো। দিঘি তুজার হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল বসার ঘরে। সাইফকে দেখেও কথা বলল না তুজা, কিন্তু সাইফ এত ঘটনার কিছুই জানে না। সাইফ তুজার কাছে গিয়ে বলল, কেমন আছো দাদা ভাই? সাইব বরাবরের মতোই জড়িয়ে ধরল তুজাকে। তুজা কোনো রেসপন্স করলো না। সাইফ হেসে বলল, বসো, আমি ফ্রেশ হয়ে আসি। নদী দিঘি অনেক দিন হলো বাইরে খেতে চাচ্ছে, নিয়ে যাব আজ। সাইফ ঘরে গিয়ে পকেট থেকে মোবাইল, ঘড়ির চাবি, ওয়ালেট বের করে ড্রেসিং টেবিলের সামনে রাখলো। কোট খুলে সোফার উপরে রাখলো। ভীষণ ক্লান্ত লাগছে। ঘাড় আর কাঁধের অবস্থা খারাপ। একটু হেড মাসাজ পেলে আরাম হতো। কিন্তু কোথায় অদিতি? সাইফ বিরক্ত হয়ে বলল, এই বালের বউটাও সারাদিন মুরগির মতো এদিকে ওদিকে টো টো করে বেড়ায়। তার যে একটা পার্সোনাল শিয়ালও আছে, সে কথা তার মনেও থাকে না। আজ আসুক ঘরে। সাইফ পোশাক পাল্টে ফ্রেশ হয়ে এলো, পরনে সাদা তোয়ালে। অফিসের ফোন এসেছে, কথা বলছে আর আরেক তোয়ালে দিয়ে মাথা মুছছে। হঠাৎ কোথা থেকে অদিতি যেন চিলের মতো দৌড়ে এসে সাইফের বুকে পড়ল। চিৎকার দিয়ে কেঁদে কেঁদে উঠল সাইফকে জড়িয়ে ধরে। সাইফ হকচকিয়ে উঠল অদিতির এমন কাণ্ডে। অদিতি কেঁদেই চলেছে। সাইফ ফোনটা রেখে অদিতিকে থামানোর চেষ্টা করছে। কি হয়েছে অদিতি? এই অদিতি, পাখি, লক্ষ্মী বউ আমার, বলো আমাকে, বলো না সোনা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কে কি বলেছে? অদিতি কান্না করতে করতে এখন শুধু ফোঁপাচ্ছে। ফোঁপাতে ফোঁপাতে কথা বলতে পারছে না, যেন খিঁচুনি উঠে গেছে তার। সাইফ অদিতির গাল দুটো আগলে নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে। শোনো শোনো, আমার পাখি লক্ষ্মীটি, শান্ত হও, শান্ত হও, আমি আছি তো পাখি, বলো কি হয়েছে? দাদা ভাই, দাদা ভাই, ওই প্রধান বাবুর ছেলে, ওই ওই অদিতির ফোঁপানোর চোটে কথাই বলতে পারছে না। সাইফ ওকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলল, আগে শান্ত হও, শান্ত হও আগে। হ্যাঁ দাদা ভাই, প্রধান বাবুর ছেলে। প্রধান বাবু আমার বড় কাকা। উনি উনি উনিই আমাকে আটকে রেখেছিলেন। ওখান থেকে আমি পালিয়েছিলাম। পরে বাবা আমায় ওই খারাপ জায়গায়। সাইফ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নিজের বুক থেকে অদিতির মুখটা তুলে দুই হাতে আগলে ধরে বলল, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? দাদা ভাই এমন কেন করবে? অদিতি কাঁদতে কাঁদতে বলবো, না না, একদমই না, আমার একদমই ভুল হচ্ছে না। ফুলহারা গ্রামের প্রধান ওনার বাবা, আমাদের গ্রাম প্রধান ওয়াহাব চৌধুরী। উনি আমাকে নিয়ে যেতে এসেছে। আপনি আমাকে প্লিজ বাঁচান, আমি ওই লোকটার সাথে যাব না। সাইফকে আরো শক্ত করে জড়িয়ে ধরল অদিতি। সাইফের রক্ত যেন মাথায় উঠে গেল। রাগে শরীরের শিরা উপশিরা দপদপ করছে। যাকে এত সম্মান করে, নিজের গুরুজন মনে করে,
সে কিনা গোপনে এত খারাপ কাজ করে বেড়ায়। অদিতি জাপটে ধরে আছে সাইফকে, যেন ছেড়ে দিলেই ওকে কেড়ে নিয়ে যাবে। দরজায় ঠক ঠক শব্দে টোকা দিল তুজা। সাইফ তাকিয়ে দেখলো তুজা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে কুটিল হাসি। হাতে তালি দিতে দিতে এগিয়ে আসলো সাইফের দিকে। অদিতি তুজাকে দেখা মাত্রই সাইফের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। সাইফের বাহু জড়িয়ে ধরেই চোখ বুজে ফোপাচ্ছে অদিতি। তুজা সাইফের সামনে এসে তালি বন্ধ করলো। কি খেলাটাই না দেখালি সাইফ, বাবা! ডিরেক্ট পাড়া থেকে মেয়ে তুলে এনে। মুখ বাঁকালো তোজা, তারপর সিরিয়াস মুড নিয়ে সাইফের সামনে দাঁড়িয়ে বলল, আমার বাগানের ফুল অন্য কেউ এনেছে, ভাই বলে ছেড়ে দিলাম শুধু। এনেছিস, বেশ করেছিস, এবার আমার ফুল আমায় দিয়ে দে। সাইফ ধিক্কার করে বলল, ছি দাদা ভাই, তুমি এত নীচ! আমার তোমাকে ভাই ডাকতেও ঘেন্না হচ্ছে, বিশ্বাস করো। ওই মুখে তুমি ভাইয়ের নাম নিও না প্লিজ। তোর নাটক বন্ধ কর আর মালটাকে আমার কাছে দে। সাইফ ক্ষিপ্র গতিতে গিয়ে তুজার কলার চেপে ধরল। আমার সামনে আমার স্ত্রীকে নিয়ে কটু বাক্য বলার সাহস কি করে হলো তোমার? তুজা এক ঝটকায় সরিয়ে দিল সাইফের হাত। শুধু আমার ভাই বলে ছেড়ে দিয়েছি, তবে এর চেয়ে বেশি বাড়াবাড়ি করলে তুইও ছাড় পাবি না বলে দিলাম। কি করবে তুমি, হ্যাঁ? মারবে? মারো, মারো না। তুজা নিজেকে কন্ট্রোল করলো অনেক কষ্টে। এখানে ঝামেলা হলে সমস্যা তুজারই হবে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাইফকে বলল, এই ফুল তুই কতদিন দেখে রাখবি? ভ্রমরের ঘ্রাণে এসে ঠিকই হুল ফুটিয়ে যাবে। সাইফ অদিতিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমার ফুল আমি খাঁচায় বন্দি করে রাখবো। অন্য কোনো ভ্রমর তার ঘ্রাণও পাবে না। কাছে আসা তো দূর। অদিতি ছলছল চোখে তাকিয়ে আছে সাইফের দিকে। সাইফের বুকের সাথে মিশে রইল অদিতি। তুজা দরজায় ঘুষি মেরে বেরিয়ে গেল ঘর থেকে। সাইফ অদিতির ক্রন্দনরত মুখশ্রী দুই হাতে মুছে দিয়ে বলল, আমি আছি তো বউ। তুমি বিড়াল ছানার মতো আজীবন আমার বুকে গুটিয়ে থাকবে। যত বড় ঝড় ঝাপটা আছে সব আমি দেখে নিব। আমি আজই ওকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি। অদিতির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল সাইফ। হাতে মুখে একটু পানি দিয়ে এসো, আমি চেঞ্জ করে নিচ্ছি, নিচে যাব তারপর। অদিতি ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। সাইফ কালো ট্রাউজার আর ছাই রঙের একটা ফুল হাতা গেঞ্জি পরে নিল। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকালো। বড্ড এলোমেলো হয়ে আছে চুলগুলো। মাথায় হাত দিয়ে খাটের ওপরে বসলো। অদিতির শাড়ি পাল্টে সুতির থ্রি পিস পরে নিল। সাইফ গালে হাত বুলিয়ে বলে উঠল, ও যে কয়দিন আমার কাছে আমার বাড়িতে থাকবে না। অদিতি কাঁদো কাঁদো গলায় বলল, কোথায় যাব? সাইফ একটু ভেবে বলল, সবাইকে বলবো শ্রীমঙ্গল যাচ্ছি, কিন্তু আমরা যাব কক্সবাজার। অদিতি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সাইফ অদিতিকে জড়িয়ে ধরে নিয়ে গেল নিচে। অদিতির মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। ফর্সা টুকটুকে মুখশ্রী, রক্তিম আভায় ছেয়ে গেছে। আঞ্জুমান বেগম বললেন, কি হয়েছে রে? ওর মুখটা এমন লাগছে কেন? সাইফ অদিতির দিকে একবার তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, ওর মায়ের কথা খুব মনে পড়ছে আসলে। আঞ্জুমান এগিয়ে এলো অদিতির কাছে। অদিতির মাথায় হাত দিয়ে বলল, আমাকে কি তোর মায়ের মতো মনে লাগে না? সাইফ মাথা ঘোরালো, কথা ঘোরালো, মা, আমি বলছিলাম কি, ওকে নিয়ে কোথাও ঘুরে আসবো, তাহলে হয়তো। একদম ঠিক বলেছিস, যা যা ঘুরে আয় দুজন। কিন্তু কোথায় যাবি? তুষার চিলের মতো চোখ করে তাকিয়ে আছে ওদের দিকে। এগুলো যে সাইফের প্ল্যান তা বুঝতে সময় নিল না তুজার চতুর মস্তিষ্ক। সাইফ বলল, যেহেতু শীতের মৌসুম চলবে, শ্রীমঙ্গলেই যাই। দিঘি ফট করেই বলল, ভাইয়া, তুমি কি গরিব নাকি? ভাবিকে প্রথমবার ঘুরতে নিয়ে যাচ্ছ, দেশের বাইরে কোথাও যাও। সাইফ বলল, অদিতির পাসপোর্ট করানি, এগুলো করতে করতে কিছুদিন সময় লাগবে, আর আমরা কালকেই যেতে চাচ্ছি। নদী গালে হাত দিয়ে চেয়ারে বসে আছে মুখ ভার করে।
রাত হয়ে গেছে, এখনো তুমুল কল দেয়নি। এখন মনে মনে ভাবছে তখন দিঘির মতো ফট করে বলে দিলেই ভালো হতো, ভালোবাসি। ধুর, মনে মনে নিজেই নিজের প্রতি বিরক্ত হচ্ছে। উনি সব বুঝে বলে, তাহলে এটা বুঝলো না? কচু বোঝেন উনি। সায়রা মেয়ের মাথায় টোকা মারলো আর বিড়বিড় করে বলল, ভাবছি কাল ভার্সিটি যাব। যাস, এখন খা। রাতের খাওয়া দাওয়া শেষ করে উঠে গেল সবাই। সাইফ আর অদিতি জামা কাপড় গোছাচ্ছে। তুজা নিজের ঘরে চলে গেছে। নদীর রুমের মধ্যে এদিক থেকে ওই দিক পায়চারি করছে। কল দিয়েছিস? দিঘির কথায় চমকে পেছনে তাকালো নদী। দিঘি চোখ গোল গোল করে বলল, কল দিয়েছিস? নদী বিরক্তি হয়ে বলল, না, শর্ত। দে, নাম্বার দে। হ্যাঁ? দিঘি চট করে গিয়ে বলে উঠল, আরে বলদি, ফোন নাম্বারটা দে, আমি কথা বলছি। নদীর চোখ কপালে ওঠার জো। তুই কথা বলবি মানে? না না, একদমই না। তুই কি বলতে চাস? কি বলবি? আমি কি তোর মতো ভোদাই নাকি? দে, নাম্বার দে। নদী দিঘিকে নাম্বারটা দিল। দিঘি নিজের ফোন থেকে কল করলো। 2 বার রিং হতেই কলটা ধরলো তুমুল। হ্যালো? দিঘি নদীকে ইশারা করলো, ফোনটা রিসিভ করেছে। নদীও হাত দিয়ে ইশারা করলো, কথা বল, কথা বল। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো, কেমন আছো? দিঘি নদীর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকালো। আপনি আমায় চিনলেন কি করে? তুমুল ওপাশ থেকে জবাব দিল, আমি কি তোমার বোনের মতো যে চিনবো না? দিঘি হেসে বলল, ইয়ে ভাইয়া, আপু তো একদম বলবে না তোমার বোনের কথা। যে আমাকে ভালোবাসে না, তার কথা শুনতে আমি ইন্টারেস্টেড নই। রাখছি, বাই। ফোনটা কেটে দিল তুমুল। ফোনটা পকেটে রেখে একা একাই হাসতে লাগলো তুমুল। দিঘির মুখ ভার করে ফোনটা রেখে দিল। নদী এসেও দিঘির পাশে বসে পড়ল। এখন কি করব রে? দিঘি নিজের মোবাইলটা নিয়ে উঠে গেল। আমি বলছি না তুই সিঙ্গেলই মরবি? এত হ্যান্ডসাম জিজু আমার, তুই আস্ত একটা বলদি। হুম। দিঘি বেরিয়ে গেল রুম থেকে। নদীও শুয়ে পড়ল। সকালে ভার্সিটিতে যেতে হবে, কিন্তু তুমুলের চিন্তায় ঘুমই আসছে না তার। হসপিটালের নাটক শেষ করে বাড়িতে এসেছে সুফিয়ান। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ফুঁকছে আর ফোনে কথা বলছে। সকাল সকাল নদী গোসল সেরে রেডি হয়ে নিয়েছে ভার্সিটিতে যাবে বলে। নীল চুড়িদার, সাথে স্বর্ণের ছোট্ট এক জোড়া কানের দুল, আর তার সাজের মূল উপাদান, যা কোনো প্রসাধনীর প্রলাপ না, কোনো ঠোঁটে রঙিন কালার লিপস্টিক নয়। ছোট্ট লাল রঙের বক্সটি দেখেছিল নদী। তুমুলের কিনে দেওয়া সেই ডায়মন্ডের লকেটটা তাতে। তুমুলের কথা মনে পড়তেই আবারও ঝলমলে মুখটা অন্ধকার হয়ে এলো। লোকটা আসলেই পাষাণ। নিজে থেকে কল দিলই না, নদী নিজেরই বোনকে দিয়ে কল দেওয়ালো, সেটাও সিরিয়াসলি নিল না। চিরুনিটা রেখে নদী জুয়েলারির বক্সটা হাতে নিল। ছোট্ট লাল বক্সটা খুলে দেখলো একটা লকেট, একদম জ্বলজ্বল করছে। নদী চোখও চিকচিক করে উঠল। আজ ভার্সিটি থেকে ফিরে ফিরে যত যাই হোক কল দেবে তমুলকে। ও যা বলবে বলবে, যত দ্রুত সম্ভব। যা হচ্ছে। লকেটের সাথে চেইন ছিল, চিকন সূক্ষ্ম কাজ করা। চেইনটা দিয়ে লকেটটা গলায় পরানো নদীর। আয়নায় নিজেকে দেখলো, বড্ড মানিয়েছে। আপনা আপনি হাসি ফুটলো ঠোঁটে। একেবারে রেডি হয়ে বেরোলো। খাবার খেয়ে তারপর ভার্সিটিতে যাবে। ড্রয়িং রুমেই সবাই বসে উপস্থিত, নেই শুধু তুজা। নদী চারিদিকে চোখ বুলিয়ে বলল, দাদাভাই কোথায়? খেতে আসেনি এখনো? দাঁড়াও, আমি ডাকছি। আঞ্জুমান খাবার পরিবেশন করছে। সেও সম্মতি দিল। হ্যাঁ, যা তো, ডেকে নিয়ে আয়। ডেকে লাভ নেই, ও বাড়িতে নেই। হাবিব চৌধুরীর খাবার খেতে খেতে কথাটা বলল। নদী উঠেও পুনরায় আবার চেয়ারে বসে পড়ল। নেই মানে? কোথায় গেছে দাদাভাই? বাড়িতে। আঞ্জুমান অবাক হয়ে বলল, চলে গেছে মানে? কি যা তা বলছো ছোট ভাই? ও কখন গেল?
সকালে চলে গেছে, বাড়ি থেকে কল এসেছিল তাই। সবাই ঘুমিয়েছিল বলে ডাকেনি। হাসান চৌধুরী চিন্তিত স্বরে বলেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে ভাইজান। নদী অদিতির পাশে বসেছে। এমনিতে অদিতি এটা ওটা বলে, হাসাহাসি করে, কিন্তু কাল থেকে নদী খেয়াল করছে অদিতি খুব গম্ভীর। কিছু তো নিশ্চয়ই হয়েছে। নদীর ভাবনায় ছেদ ঘটে সায়রার কথায়। তোর গলার লকেটটা কবে কিনলি? দেখে তো অনেক দামি মনে হচ্ছে। সায়রার কথায় সবাই নদীর দিকে তাকালো। সবার দৃষ্টি গেল ওর লকেটে। নদী ধরা পড়া চোরের মতো কথা লুকাতে লাগলো, কোথায়? এটা তো। নদীর কথা শেষ হওয়ার আগেই আঞ্জুমান বলল, এটা তো ডায়মন্ড। নদী কথা ঘোরাতে জোর করে হেসে বলল, না না মণিমা, এটা তো স্টোনের। কোনটা স্টোন আর কোনটা ডায়মন্ড সেটা তুই আমাদের শেখাস না। খুলে রাখ, যার জিনিস তাকে ফেরত দিবি। হাসান চৌধুরীর বলা কড়া কথাগুলো শুনে নদীর মনে জমা হওয়া সাহসটুকুও ধুয়ে দিল। হাবিব চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে বলল, তুই ওই ছেলের দেওয়া লকেটটা গলায় পরে আছিস, আবার মিথ্যাও বলছিস? নদী শুকনো ঢোক গিলল। মিথ্যা ধরা পড়ার ভয়, লজ্জা আর কিছু বলতে পারল না। নদীর জানা নেই। আর মাথা নিচু করে ফেললো সাথে সাথে। সাইফ নদীর অবস্থা দেখে হাবিব চৌধুরীকে বলল, বাবা বাবা বলেছে তো খুলে রাখতে, ও খুলে রাখবে। তুমি আর কিছু বলো না। বাকি সময়টুকু নদী আর মাথা তুলে তাকালো না কারোর দিকে। চুপচাপ খেয়ে উঠে গেল। ভার্সিটিতেও যাওয়ার সময় সাইফ আর অদিতিকে দেখলো একবার। সাইফ যত্ন করে খাবার মুখে তুলে খাওয়াচ্ছে অদিতিকে। নদী মনে মনে ভাবনা আসে, তুমুলও কি এমন যত্ন করে তাকে খাওয়াবে? গাড়িতে বসে বসে নদী কয়েকবার তুমুলের নাম্বারে কল করলো। ফোনটা রিসিভ হচ্ছে না। ফেসবুকে অ্যাডও নেই তুমুলের সাথে। নদী চট করে মাথায় আসে, ও ফেসবুকে যে সব কথা শেয়ার করে তুমুল সেগুলো জানে। আর তার মানে তুমুল নদীর ফেসবুক আইডিতে নজর রাখে। নদী গাড়ির জানালার দিকে হাত বাড়িয়ে হাতের একটি ছবি তুললো। সেই ছবি পোস্ট করলো ফেসবুকে। ক্যাপশনে লিখলো, কথাগুলো আমার ঠোঁটে জমে যায়, কিন্তু শব্দগুলো আটকে রয় ভেতরেই। পোস্ট করে মোবাইলটা ব্যাগে ভরে রাখলো। ভার্সিটিতে এসে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলল, আপনি চলে যান আঙ্কেল, আমি ফোন করলে আসবেন। ড্রাইভারও নদীর কথা মতো চলে যায়। সিমি আজ ভার্সিটিতে আসেনি। নদী প্রথমেই দেখা হলো অবনীর সাথে। সিমির পর অবনীর সাথেই নদী ভালোর সম্পর্ক। অবনী দৌড়ে এসে নদীকে আলতো করে জড়িয়ে ধরে। কেমন আছিস দোস্ত? নদী হালকা হেসে বলে, এই তো ভালো, তুই কেমন আছিস? অবনী মন খারাপ করে ভান করে বলল, আর সিমি আসলে তো আমার খোঁজই নিতি না। সেরকম কোনো ব্যাপার না, চল ক্লাসে যাই। ভাগ্যিস তুই বললি আজ ক্লাস টেস্ট আছে, নয়তো আমি মিস করে ফেলতাম। সিমিটা মিস করলো, ওর নানু অসুস্থ, সেখানে গেছে। অবনী খুশিই হলো সিমি আসবে না শুনে, হেসে বলল, আজ তো ক্লাস টেস্ট হবে না? নদী ভোরও কুঁচকে ফেলল, সে কি, কালই তো কল দিয়ে বললি আজ এক্সাম। অবনী আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, কাল তো হওয়ার কথা ছিল, কিন্তু আজ হবে না। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। অবনী নদীকে জাপটে ধরে বলল, তোকে পরে সব বুঝিয়ে বলবো। চল তো আগে ক্যান্টিনের দিকে চল, কিছু খেয়ে নেব। নদী আমতা আমতা প্রকাশ করলো, না রে, তুই যা, আমি মাত্রই ব্রেকফাস্ট করে এসেছি। অবনী খুব ভালো করেই জানে ইমোশনালি ব্ল্যাকমেল করে নদীকে খুব ভালো করেই কাবু করা যায়। সিমি হলে তো ঠিকই যেতিস, আমি বলে যাবি না? বুঝেছি। নদী অবনীর হাতটা ধরে বলে, কি বলছিস? আচ্ছা চল। অবনী খুশি হয়ে নদীর হাতটা ধরে বলে, চল। ফোন ফোনে কাউকে টেক্সট করে দেয়, রেডি থাকো, আমি ওকে নিয়ে আসছি। ক্যান্টিনে অল্প সংখ্যক মানুষ, বেশিরভাগই ছেলে। অবনী আর নদী গিয়ে বসলো একটা টেবিলে। অবনী নদীকে বলল, তুই বস, আমি খাবার নিয়ে আসছি। নদীও সম্মত হলো। অবনী খাবার আনতে গেল। নদী ব্যাগ থেকে ফোনটা বের করে সেই পোস্টটা চেক করলো। তখনই সাইফের নাম্বার থেকে মেসেজ আসলো, বাইরে এসো, অপেক্ষা করছি। নদী তো খুশিতে গদগদ। তখন তাকে আর পায় কে? ব্যাগটা বগল দাবা করে এক ছুটে বেরিয়ে গেল বাইরে।
প্রথম ভবনটা পেরিয়ে বাইরে আসতেই চোখ পড়ল অবনী অনেকগুলো ছেলের সাথে কথা বলছে, হাত ইশারা করে করে কি যেন দেখাচ্ছে। নদীর একটু খটকা লাগলো, তবুও সেই দিকে নজর না দিয়ে চলে গেল গেটের দিকে। তুমুল বাইকে বসে আছে, মাথায় হেলমেট পরা। নদী প্রথমে